ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। কতই বা বয়স ওর? এই তো 30-এ পা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়িয়ে গেছে। সংসারে দাদাই ছিল তার সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে, তাদের কথা তার মনেও নেই। দাদাই তাকে এতদিন আগলে রেখেছিল। কিন্তু কি যে হলো, সেদিন রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করে শুতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের থেকে একটু দূরে। পরদিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভাঙল মালিনীর। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা, আর দাদাবাবু বিছানায় শুয়ে, তার সমস্ত শরীর রক্তহীন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশ হলো, সব শেষে পোস্টমর্টম রিপোর্ট পড়ে চমকে গেল মালিনী। প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত এনে নিয়েছে। মালিনীর ধারণা তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করছে। এবার তার পালা, কেননা তারা দুজন ছাড়া আর তো কেউ নেই এই সম্পত্তি ভোগ করার মতো। ভাই বোনে কেউ বিয়েও করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে দিয়ে যাবে ভালো কোনো কাজে। কি করে বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তার? ঠিক এই মুহূর্তে তার একজন অভিভাবক থাকলে খুব ভালো হতো। মনে পড়ল কৌশিকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকল। বলল, দেখ মালিনী, নিচের ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম কৌশিক, চন্দননগরে থাক। এখানে চাকরি নিয়ে এসেছে সে। এদিককার কিছুই ওর জানা নেই, তাই বলছি কিছুদিনের জন্য পেইং গেস্ট হিসেবেও নিচের ঘরটাতে থাকো। অবশ্য ওকে খেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত। নাইট ডিউটি সারাদিনও ঘুমাবে, রাত্রিরে বেরোবে, আবার ভোরবেলা ফিরে আসবে, কোনো ঝামেলা নেই। দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনীর। কোথাকারকে তাকে দম করে বাড়ি এনে তুলল দাদা। এ তো রীতিমতো বাড়াবাড়ি। কৌশিকের সামনে আর কিছু বলল না সে। পরে আড়ালে পড়ল, জানাশোনা নেই কেমন লোকজন, জানো না কিছু না, একেবারে সঙ্গে করে নিয়ে চলে এলে দাদা। কিছু যদি হয়? ওহ করে হেসে উঠল প্রণবেশ। কি হবে? শরীর ডাকাতি, মারপিট, দাঙ্গা পড়বে। আরে বাবা, ছেলেটা দেখেই এনেছি আমি, বাঙালি খ্রিস্টান ছেলে, বাড়ির সামনে রাস্তায় বসেছে, দেখে মায়া হলো বুঝলি। যাকে ওর যদি পছন্দ না হয় চলে যেতেই বলবো। পূর্ণ হলো মালিনী। বললো, আমি কি তাই বলেছি দাদা? সান্ত্বনা দিয়ে বলল প্রণবেশ। আমি জানতুম রে, তুই কখনো আমার কাজের বিরুদ্ধে যাবি না। এখন মনে হচ্ছে মালিনীর বিরুদ্ধে গেলেই বোধ হয় ভালো হতো। কেননা কৌশিককে সে কিছুতেই সন্দেহ তালিকা থেকে বাদ দিতেই পারেনি। কৌশিক হয়তো তারই বয়সে, কিন্তু এমন ধরনের চাকরি সে জীবনও দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকল। সন্ধে হয়। অল্প পাওয়ারের ভালো ছেলে। ও তাকালো দাদার খাটের ধারে দেওয়ালে টাঙানো একটা বিরাট আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠে খাটটাকে ধরে ফেলল মালিনী। সেই আলো আধারে আয়নার গায়ে ফুটে উঠল একটা ছায়া। চট করে মালিনী পিছন ফিরে তাকালো। পিছন থেকে কেউ কি না তো, দরজা তো ভেজানো, তবে কার ছায়া পড়ল? আবার সে তাকালো আয়নার দিকে, কেউ কোথাও নেই তো। তবে কি সে ভুল দেখল? আর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মালিনী ভাবতে ভাবতে ফিরে এলো তার ঘরে। বারান্দা দিয়ে একতলার ঘরটা দেখা যায়। নিজের ঘরে ঢোকার মুখে মালিনী একবার তাকালো কৌশিকের ঘরের দিকটায়। এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই ওই ঘরের আলোটা রোজ জেলে ওঠে। পরদিন সন্ধেবেলা মালিনী দাদার কথাই ভাবছিল ওর ভবিষ্যতের কথা। মনে মনে বলল, হাই ভগবান, একবার যদি জানতে পারতাম কে দাদাকে খুন করেছে, তবে হয়তো কিছু করতে পারতাম, নিজেকে বাঁচাতে পারতাম হয়তো। ঠিক সেই সময় মালিনী হঠাৎ মনে পড়ে গেল আগের দিন দেখা সেই ছায়ামূর্তির কথা। খুব যেন চেনা চেনা লাগছে তার ওই গঠনটা, ছায়াটা কার?
ভাববার সঙ্গে সঙ্গে মালিনী দেখল সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে বারান্দা পেরিয়ে ওকে কি যেন টানতে টানতে নিয়ে চললো প্রবেশের ঘরের দিকে। ঘরের আলোটা চালাতে সে আপ করে আলোটা নিভে গেল। লোডশেডিং, সূর্য অস্ত চলে গিয়েছে, অন্ধকার বেশ ঝাঁকিয়ে পড়েছে। বিনার নাম ধরে চেঁচিয়ে ডাকলো মালিনী, আর সারা পেল না সে। কোথায় যে যায় সব নিজের মনে গজগজ করতে করতে বেরোতে গেল মালিনী। আশ্চর্য, আর নিজের বাড়ি অথচ ঘরের দরজা খুঁজে পাচ্ছে না কেন। হাতড়াতে ওর হাতে কি নরম মতো যেন ঠেকলো। কে কে করে চিৎকার করে উঠল মালিনী। বরফের মতো ঠান্ডা একটা মানুষের দেহ বলে মনে হলো তার। মালিনী আবার চিৎকার করে ডাকতে লাগলো বীরাকে। সেই মুহূর্তে আলোটা ফের উঠে জ্বলল। মালিনী দেখলো কৌশিক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী। তুমি তুমি এখানে? কৌশিক বিনীত স্বরে বলল, আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলো। তুমি তো এই সময় ঘুমাও। বিনা কোথায়? আজ আমার আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি এখানে। কৌশিকের চোখ দুটো কেমন যেন মালিনীর ভালো লাগতো না। বলো না, তুমি যাও, আমি ঠিক আছি। কৌশিক চলে যেতে মালিনী ভাবতে লাগলো, যদি সত্যি কৌশিকের গায়ে হাত পড়ে থাকে তবে তার গা এত ঠান্ডা কেন? কি মনে হতে দরজায় খিল তুলে দিল মালিনী। তারপর তাকালো আবার আয়নার দিকে। একটা ভয় মেশানো প্রচণ্ড কৌতূহল তাকে পেয়ে বসল। ওই ছায়ামূর্তি তার, কেনই বা আয়নায় দেখছে সে ছায়ামূর্তিটিকে ছুটে আসছে তার দিকে। সে যদি মৃত্যুদূত হয় তবে তার মুখ দেখতে চায় সে। হঠাৎ সে একটা কাণ্ড করল। দাদার আলমারি থেকে ভগবদ্গীতা বার করলো, চেপে ধরল সেটা বুকের ওপর। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, আমি বুঝতে পেরেছি আয়নার মধ্যে যাকে তুমি দেখাতে চাইছো সেই আমাকে হত্যা করতে চায়। তোমাকেও সে হত্যা করেছে। আমি তার মুখ দেখতে চাই দাদা, তুমি দেখাও। বুকের ওপর গীতা। মালিনীর হঠাৎ একটা আত্মবিশ্বাস দৃঢ় হলো। গীতা থাকায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার চাপা গলায় বলে উঠল, দাদা তুমি দেখাও কে তোমাকে হত্যা করেছে। আয়নায় ছায়ামূর্তিটা আস্তে আস্তে করে পরিষ্কার হতে লাগলো। মালিনী চিৎকার করে উঠল যে, কি কৌশিক? এসে কি দেখছে? কি বিভৎস কৌশিকের মুখটা! দুপাশে দুটো দাঁত, দুকোষ বিয়ে রক্ত বেরোচ্ছে। এ তো রক্ত চোষা। কৌশিক তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত, যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে। কতক্ষণ যে সে জ্ঞান হারিয়ে পড়েছিল মালিনী সে জানে না। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। ভয়ে দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে এলে এরা জীবন্ত হয়ে ওঠে, আর দিনের বেলায় এরা মরে যায়। সারা রাত সে বসে কাটিয়ে দিল। পরদিন ভোরবেলা হতেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল ওর প্রিয় বান্ধবী বিপাশার বাড়ি। বিপাশার বাবা তন্ত্র সাধক। সব শুনে উনি বললেন, কৌশিকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলায়? ভেতর থেকে বন্ধ থাকে, বলল মানিনী, কিন্তু খোলে গভীর রাতে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস যদি এনে দিতে পারো তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু মনে রেখো, এর জন্য তোমার প্রাণ সংশয় কিন্তু হতে পারে। মরতে তো বসেছি কাকাবাবু, যদি বাঁচতে পারি সে চেষ্টা তো করতেই হবে, তবে কাজটা খুব শক্ত। বিপাশার বাবা বললেন, আমি তোমার কাছাকাছি থাকবো। কোনো রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মানিনী। তবে কি শয়তানটা বিনাকেও মেরে ফেলল? সারাদিন এতটুকু অন্ন স্পর্শ করতে পারল না মানিনী। আজ সে এর শেষ দেখতে চায়, তাতে সে বাঁচুক বা মরুক। সমস্ত দিকে খেয়াল রাখছিল মানিনী। ঠিক 12টা নাগাদ কৌশিকের ঘরে আলো জ্বলতে পাতে পিছিয়ে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ির ঘা, তবু নিজেকে শক্ত করল মালিনী। বুকে তার গীতা। তার ভয় কিসের এখন? ঘরের দরজাটা একটু ফাঁক ছিল, আর ভেতর দিয়ে মালিনী পরিষ্কার দেখলো একটা দেহ দেওয়ালে ঠেসান দিয়ে পড়ে আছে, আত খাওয়া, হাত ছোঁয়া হয়ে। মুখটা একটু ঘোরানো, ঠিক বুঝতে পারলো না ওটা কে, তবে চেহারা দেখে মনে হলো ওটাই তো বিনা। ঠিক সেই মুহূর্তে কৌশিকের পাশের ঘরে কৌশিক ঢুকল।
টেবিলের ওপর শার্টটা খুলে রেখেছিল। ওই শার্টটায় হাতাতে মালিনীকে অনেক চেষ্টা করতে হয়। কৌশিক পাশের ঘরে যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। টেবিলের কাছেই মৃতদেহটা। ভয় ঠক ঠক করে কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই। এ তার জীবন মৃত্যু সংগ্রাম। মুহূর্ত দেরি না করে পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে শার্টটা টেনে নিল। সঙ্গে সঙ্গে চোখ পড়ল আছোয়াশে মৃতদেহটির দিকে। আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। বীণা মৃত কিন্তু জীবন্ত। ওর দুটো দাঁত রক্তমাখা, চোখ দুটো ঘুরছে। মালিনীকে দেখে উঠে বসলো বীণা। দু হাত বাড়িয়ে এসে চেপে ধরতে গেল মালিনীকে। ওর শাড়ির আঁচলটাকে ধরার চেষ্টা করলো। চিটের ঘর থেকে পালিয়ে বেরিয়ে এলো মালিনী। দেখলো কৌশিক দরজা দিয়ে ঘরে ঢুকছে। এক মুহূর্ত দেরি না করে মালিনী ছুটতে লাগলো বাড়ির দরজা খুলে রাস্তা দিয়ে। কাছেই ছিলেন বিপাশার বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিলেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে এক বড় মন্দিরের সামনে গাড়িটা রাখলেন বিপাশার বাবা। ওনার পরনে ছিল লাল চেলি, কপালে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ। মালিনীকে বললেন, এসো, তাড়াতাড়ি এসো। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতর। মালিনী দেখল মা কালীর মূর্তি, তার সামনে পুজোর আসন, উপাচার সব কিছুই আছে। পাশে একটা মাটির পুতুল রাখা। পুতুলটা প্রায় 1 হাত লম্বা। বিপাশার বাবা মালিনীর হাত থেকে কৌশিকের ব্যবহৃত শার্টটা নিয়ে তাড়াতাড়ি পুতুলটার গায়ে পরিয়ে দিলেন। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মালিনী এখনও কাঁপছে। কৌশিক বীণাকে মেরে তাকে পিশাচ তৈরি করে রেখেছে। মালিনী পরিষ্কার দেখেছে বীণার দুদিকে দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে। তার দাঁত আর গলাতেও এমন দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। কেউ তার রক্ত শুষে নিয়েছিল। তাহলে তো মালিনীরও এই পরিণতি হতো। ভাবতে গিয়ে শিউরে উঠল মালিনী। আর সেই মুহূর্ত ও যা দেখল তা বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো কণ্ঠ দিয়ে, কাকা বাবু, সামনে কৌশিক। মালিনীর চিৎকার শুনে বিপাশার বাবা তাকিয়ে দেখলেন যেখানে তার গাড়িটা রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে আছে কৌশিক আর বীণা। মালিনীর চিৎকারে ঘুরে দাঁড়ালো ওরা। ওদের মুখে ফুটে উঠল বিভৎস এক হাসি। মালিনীর চোখের সামনে সব ঘুরতে লাগলো। বুঝি সে এখন যেন অজ্ঞান হয়ে যাবে অবস্থায়। ওরা এগিয়ে আসছে মন্দিরের দিকে। আসছে বললে ভুল হবে, যেন উড়ে আসছে। প্রায় মন্দিরের চাতাল ছুঁই ছুঁই। ঠিক তখনই বিপাশার বাবা মায়ের হাতের খানাটা খুলে নিয়ে পুতুলটার গলায় কোপ মারলেন। পুতুলের ঘর থেকে গলা আলাদা হয়ে মায়ের পায়ে পড়ল সেটি। সঙ্গে সঙ্গে কৌশিকের ধর থেকে গলাটা কেটে পড়ল মাটিতে। কৌশিকের শক্তিতেই বীণা চালিত ছিল বলে সেও মুহূর্তে বীণার প্রাণহীন শরীরটাও লুটিয়ে পড়ল মাটিতে। বিপাশার বাবা মন্ত্রপুত পুতুলটাকে তুলে নিয়ে মালিনীর হাত ধরে বেরিয়ে এলেন মন্দির থেকে। তারপর খানিক দূরে একটা ডোবার মধ্যে ওগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ফিরে চললেন বাড়ির দিকেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে আজকের গল্পটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, বা পরবর্তীকালে এই ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এবং কিছু মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।